ঋষি অরবিন্দ শৈশব, শিক্ষা ও সমাজ ভাবনার এক দীপ্ত যাত্রা। ভারতবর্ষের ইতিহাসে কিছু মানুষ আছেন যাঁদের জীবন কেবল ব্যক্তিগত জীবনের সীমার মধ্যে আবদ্ধ থাকে না। তাদের চিন্তা, কর্ম ও সাধনা একটি জাতির আত্মাকে স্পর্শ করে। ঋষি অরবিন্দ ঘোষ ছিলেন তেমনই একজন বিরল মানুষ, যিনি ছিলেন একাধারে চিন্তাবিদ, স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক, কবি ও মহাযোগী। তার জীবনগাথা যেন এক ধীরে ধীরে আলোকিত হওয়া প্রদীপ, যা শৈশব থেকে সমাজ চিন্তা পর্যন্ত বিস্তৃত। 1872 সালের 15ই অগস্ট কলকাতায় জন্ম নেন অরবিন্দ ঘোষ। তার পিতা ডক্টর কৃষ্ণদন ঘোষ ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও আধুনিক মনস্ক মানুষ। তিনি বিশ্বাস করতেন যুক্তিবাদ, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষায়। তাই তিনি চেয়েছিলেন তার সন্তানরা যেন ভারতীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে দূরে থেকে আধুনিক চিন্তায় বড় হয়। এই কারণেই হয়তো অরবিন্দের শৈশব ছিল একদম অন্যরকম। বাড়িতে খুব বেশি ধর্মীয় আচার অনুশীলন ছিল না, ছিল না সংস্কৃতি বা পুরাণ পাঠের পরিবেশ। ছোট্ট অরবিন্দ বেড়ে উঠেছিলেন ইংরেজি ভাষা, পাশ্চাত্য বই ও আধুনিক চিন্তার আবহে। বাংলার সঙ্গে তার পরিচয় তখনও গভীর হয়নি, কিন্তু এই পরিবেশই তার মনে তৈরি করে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, গভীর চিন্তার ক্ষমতা এবং বিশ্লেষণী মন। মাত্র 7 বছর বয়সে অরবিন্দকে তার দুই ভাইয়ের সঙ্গে ইংল্যান্ডে পাঠানো হয়। এত অল্প বয়সে মাতৃভূমি ও পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া খুব একটা সহজ ছিল না। এক অচেনা দেশ, অজানা ভাষা ও সংস্কৃতির মধ্যে শুরু হয় তার এক নতুন জীবন। প্রথমে ম্যানচেস্টার, পরে লন্ডনে পড়াশুনো করতে গিয়ে অরবিন্দ ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন। এই বিচ্ছিন্নতার মধ্যেই তার চরিত্রে জন্ম নেয় আত্মনির্ভরতা, অন্তর্মুখী চিন্তার প্রবণতা। একাকিত্ব তাকে দুর্বল করেনি, বরং চিন্তাশীল করে তুলেছিল। ইংল্যান্ডে অরবিন্দ সেন্ট পল স্কুলে পড়াশুনো করেন এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে ভর্তি হন। সেখানে তিনি গ্রিক, ল্যাটিন, ফরাসি ভাষায় ইউরোপীয় সাহিত্য, ইতিহাস ও দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন। হোমার, শেক্সপিয়ার, ভার্জিল, গ্যাটে এদের রচনা তার মনের ভিতর নতুন নতুন চিন্তার আলো জ্বালিয়ে দেয়। পাশ্চাত্য দর্শনের যুক্তিবাদ, মানবতাবাদ ও স্বাধীনতার আদর্শ তার মনে গভীর ছাপ ফেলে। তিনি বুঝতে শেখেন মানুষের স্বাধীনতা তার জন্মগত অধিকার। কিন্তু বিদেশে বসেও তার হৃদয় বারবার ফিরে যেত ভারতবর্ষের দিকে। তিনি অনুভব করতেন যে দেশ তাকে জন্ম দিয়েছে, সেই দেশ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। অরবিন্দ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, যে চাকরি তখন ছিল ভারতীয়দের জন্য সর্বোচ্চ সম্মানের প্রতীক। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেননি, কারণ তিনি উপলব্ধি করেছিলেন ব্রিটিশ শাসনের অধীনে চাকরি করা মানে নিজের দেশের দাসত্ব মেনে নেওয়া। এই সিদ্ধান্ত প্রকাশ পায় তার আত্মমর্যাদাবোধ ও অমোঘ দেশপ্রেম। তিনি বুঝেছিলেন জীবনের সার্থকতা শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, জাতির কল্যাণে। 1893 সালে অরবিন্দ ফিরে আসেন ভারতবর্ষে। বরোদা রাজ্যের প্রশাসনিক কাজে যুক্ত হলেও তার আসল শিক্ষা শুরু হয় এখানেই। তিনি প্রথমবারের মতো গভীরভাবে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও দর্শনের সংস্পর্শে আসেন। তিনি সংস্কৃত ভাষা শেখেন, মন দিয়ে পড়তে শুরু করেন বেদ, উপনিষদ ও গীতা। ধীরে ধীরে তাঁর জীবনে এক গভীর পরিবর্তন আসে। পাশ্চাত্য যুক্তিবাদ আর ভারতীয় আধ্যাত্মিকতা, এই দুই ধারার মিলনে গড়ে ওঠে এক নতুন দৃষ্টিভঙ্গি। তিনি উপলব্ধি করেন ভারতের প্রকৃত শক্তি অস্ত্রে নয়, আত্মায়। কলকাতায় এসে অরবিন্দ সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি কলমকে অস্ত্র করে জাতিকে জাগাতে চেয়েছিলেন। বন্দে মাতরম, কর্মযোগী পত্রিকায় তাঁর লেখাগুলো তরুণ সমাজে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তিনি প্রথম দিকে নেতাদের মধ্যে একজন, যিনি নির্ভীকভাবে পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। তার মতে স্বাধীনতা কেবল রাজনৈতিক অধিকার নয়, একটি আত্মসম্মানের প্রশ্ন।
সমাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল গভীর ও মানবিক। তিনি বিশ্বাস করতেন জাতপাত, ভয়, কুসংস্কার ও পরাধীন মানসিকতা সমাজের অগ্রগতির প্রধান বাধা। মানুষের চেতনা উন্নত না হলে সমাজও উন্নত হতে পারে না, এই ছিল তার গভীর বিশ্বাস। আলিপুর বোমা মামলায় কারাবাস অরবিন্দের জীবনে একটি গভীর আধ্যাত্মিক মোড় নিয়ে আসে। নিঃসঙ্গ কারাগারে তিনি এক অন্তর্দর্শনের অভিজ্ঞতা লাভ করেন। তিনি উপলব্ধি করেন ঈশ্বর কেবল মন্দিরে নন, মানুষের মধ্যেই বিরাজমান। এই উপলব্ধির পর তিনি ধীরে ধীরে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। পণ্ডিচেরিতে আশ্রম স্থাপন করে তিনি মানব জাতির সামগ্রিক উন্নতির পথ দেখান। তার ইন্টিগ্রাল যোগ দর্শনে শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশের কথা বলা হয়েছে। ঋষি অরবিন্দর জীবন এক অনন্য মানব গাথা। শৈশবের ব্যতিক্রমী শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান, ভারতীয় আত্মদর্শন, সমাজ চিন্তার মিলনে তিনি হয়ে উঠেছিলেন এক বিশ্বমানব। তিনি আমাদের শেখান, শিক্ষা শুধু জীবিকার জন্য নয়, চরিত্র গঠনের জন্য। সমাজ পরিবর্তনের আগে নিজেকে বদলাতে হয়। আজও তার জীবন ও চিন্তা আমাদের পথ দেখায়, আলোর মতো, নিঃশব্দে কিন্তু অত্যন্ত গভীরভাবে।